আমার আরাধ্য দেবী পিতা দেবাদিদেব ওই একচ্ছ কানের সঙ্গে আমার ধুমুল ভাবে রণ করতে করতে আমার এক এক করে পঞ্চম পুত্রকে যেন ওই সাগরের পক্ষে ভাসিয়ে দিয়েছি। হয়তো আমার মনে স্থির করেছে রাজা চন্দ্রধর, হয়তো পুত্র শোকে হইয়া শোকাতর মা মা বলে আমার শরণে নিবেদন করবে। দুঃস্বপ্ন হয়ে গেল। কঠোর প্রতীক্ষায় আবদ্ধ বিন্দু বিন্দু বালিকণা সমুদ্র তল চন্দ্রধরের বাক্যনা হইবে মনে যাবে জন যাবে যাবে জমিদারি তবু কখনো না বুঝিব কামি দিত হয়। তাই আমার ওই এক চক্ষু কানে নটি নিবেশ করিয়া ধারণ মম মহাজ্ঞান মন্ত্র করিয়া তাই ওই এক চক্ষু কানে হয়তো মনে মনে স্থির করেছে তার পঞ্চম পুত্রকে হরণ করেছে বলে না, আমি হচ্ছি বণিক নন্দন, ব্যবসা বাণিজ্য করায় আমার একমাত্র লক্ষ লক্ষ প্রজা বিন্দু রয়েছে আমার। তাই আমায় মনে মনে স্থির করেছি অত্যই গমন করিব দক্ষিণ পাটলে বাণিজ্য করার পরে বাণিজ্য সমর্পণ করে সে লাভবান হয়ে ওই একটু গাড়ির করে পুনরায় রণ করে যাবে। পুত্রমর রয়েছে আমার প্রাণের কুলপানি, তাই তাকে চতুর্দশ বিদ্যায় করেছি পারদর্শী। আর একটি বিদ্যা আমার বাকি রয়েছে বাণিজ্য বিদ্যা। বাণিজ্য বিদ্যায় সুশিক্ষিত করে একমাত্র নিয়ে এসে আমার রাজ্যাভিষেকের অধিকারী হবে সে আমার প্রাণের পুত্র। ওই একটা প্রাণীর সঙ্গে রণ করতে করতে যদি আমার প্রাণ বিসর্জন করে দিতে হয় তবু এক চক্ষ খানির তরে আমি কোনদিনই আমার এই উন্নত শরীরকে নত করব না। ওই এক চক্ষু কানে আমার সরকার ওই হৃৎপিঞ্জর থেকে পঞ্চমটি পুত্রকে হরণ করে হা পুত্র করে রোদন করতে করতে আমার সরেকা বেনানি যেন আজ শোকে শোকাতর হয়ে মাতৃভূমিতে তার নেত্রবাণী নিক্ষেপ করতে করতে ওই হৃৎপিণ্ড আমার উৎপাদন করে নিয়ে গেছে পঞ্চমটি। সেই যদি দেবী হতো তাহলে সে পিতা সেই রাক্ষসী হরি দেবী ধরিয়া আছে ঘোড়ার বুকে এত শক্তি ঠিক করে ঠিক আঘাত করিস তুই ফুলে আর ফলে চন্দ্রধর রয়েছে বৃক্ষের বলে একটিবার যদি পারিস আয় কত শক্তি ধরিয়া আছিস আমায় পারিস তো ক্রাস করে দেবে আর বিপন্ন করে দেবো, কিন্তু তোর চরণে কোনোদিন নিবেদন করবো না। সনেকা প্রভু আমি তবু চরণে প্রভু আশীর্বাদ করি তবু শিহরে চম্পক নগরের আমাদের রাজ্যাভিষেকের অধিকারী হয়ে এই রাজ্যকে পরিচালনা করে আমার একমাত্র আজ্ঞা রইল তোমার শিহরে। এমন কি আজ্ঞা প্রভু? শোনো আমি তোমার হৃদয় মন্দিরে আঘাতের পর আঘাত এনে এনে তোমার বক্ষ পিঞ্জরকে যেন ওই ক্ষত দগ্ধ করে দিয়েছি। তোমার মতো আমি একমাত্র অর্থাঙ্গিনী লাভবান আমি বড় পুণ্য লাভ করেছি। জানি না অপরাধ করেছিলাম আমার যে কিছু নেই, আমি যে একভাবে নিঃস্ব হয়ে গেছি। তোমার নেত্রবাড়িকে মুছে ফেলে দাও মাতৃভূমিতে। হাস্য বদনে তোমার নিকটে এমন সংবাদ কাঁধে করে বয়ে নিয়ে এসেছি যে সংবাদ তোমার কর্ণকুহরে উত্তোলন করে দিলে এই সংবাদ ভগবান সর্বসংকে দূরীভূত করে দিলে।
আর তোমার আনন্দিত হৃদয়ে তোমার ওই বদলে যেন হাস্য বদন আমি রবি করে আমি কর্মে যেন যাত্রা করতে পারি। কর্মে? তুমি কোথায় যাবে? কোন কর্মে তুমি যাবে? কোন কর্মে তুমি যাত্রা করতে পারো? আমি যাব অত্যয় দক্ষিণ বাতুরে বাণিজ্য করার করে। হ্যাঁ গৌরী, আমি জানি একই সঙ্গে আমি ছয়টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন করেছি। ঘরের মধ্যে আমি দুঃখে দুঃখী কাঁদি। আর তুমি এই মনের জ্বালা দূর করার জন্য আমি দক্ষিণ পাতিলে বাণিজ্য করার জন্য তোমার নেত্র বাড়ি দেখে আমারও খানা ফেটে জৈচির হয়ে যায়। কিন্তু জানো না, আমি রাজা চন্দ্রধর চম্পকদীশ্বর রাজ্যের অধিকারী। ওই তোমার পঞ্চপুত্রকে তোমার নিধন করেছে বলে তোমার সহস্র পুত্র রয়েছে চম্পক নগরে। সেজন মাতা নিজ পুত্রকে পুত্র ভাবে, সে তা নয়। তুমি হচ্ছে জগৎ মাতা। তাই তোমার সহস্র পুত্র রয়েছে চম্পক নগরে। তাদের মুখপানে দর্শন করে সুপ্রভাত হয়ে এসে রাজমাতা বলে তোমার চরণ নিবেদন করে, প্রণাম করে। আমি হচ্ছি রাজমাতা, এই রাজ্যের মাতা আমি। কিন্তু জানো প্রত্যেকে আমাকে মা বলে সম্মান করে। যাকে আমি উদাহরণে চলেছি না। আমি রাজা চন্দ্রধর চম্পকদীশ্বর সর্বশাস্ত্র অধ্যয়ন করে রেখেছি। যেজন পুত্র পিতা মা তাকে বিপদে ফেলে চলে যায়, সেজন শত্রু বটে, মিত্র আমার নয়। তাই চলে গেছে যেজন গাঙ্গুরিয়ার জলে বিসর্জন করে দিয়েছে। আমি আমি আমার একা পুত্র রয়েছে, চতুর্দশ বিদ্যায় করেছি পারদর্শী। তাই আমি অত্যই গমন করিব আমার প্রাণাধিক পুত্র কুল। আমার কোনো প্রাণীকে তুমি নিয়ে যাও। আমার কোনো প্রাণীকে দেখেছ আমি সম্পূর্ণ বেঁচে আছি গো। আমার কোনো প্রাণীকে তুমি আমার বুচ্ছাড়া করে নিয়ে যেও না গো। আমার কোনো প্রাণীকে আমি বিদায় দিতে পারবো না। শোনাবে কর্ণপাত কৃষ্ণ মমবাণী। পিতা মাতা পুত্রকে শিক্ষাতে যদি ত্রুটি রয়ে যায়, মরে গিয়ে স্বর্গেও হবে না তাদের। তাই আমি আমার একাধিক পুত্র উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে আমার ওই রাজ্যাভিষেকের অধিকারী হবে। ওই একটা কালিক করে যদি আমাকে রং করতে করতে আমার প্রাণকে বিসর্জন করে দিতে হয়, তবু আমি স্বর্গে গিয়ে আমি পাবো হয়তো। তাই তুমি স্বেচ্ছায় তোমার পুত্রকে তুমি হাস্যবদনে আমার নিকটে তুমি অর্পণ করবে। আমি পারবো না। আমি বিদায় দিতে পারিব না। আমি বিদায় দিতে পারিব না গো। উলয়
সকল হইতে একে এক করে পঞ্চদাদাকে হারিয়ে মা যেন বেকুল হয়ে পড়েছে। ও মা, তুমি কেঁদো না মা, আমি তোমার কোলে বাড়ি তোমার নিকটে ছুটে আসছি মা। তুমি একটিবার মুছে ফেলো তোমার নামের বাড়ি। বলি মা গো, তুমি কাঁদিছ কেন? মা গো, তুমি কাঁদিছ কেন? তুমি কাঁদিছ কেন? বলিয়া অভিরা হয়ে মা গো, তুমি কাঁদিছ আমি যে তোমার পানা দিন বলে পানি রয়েছে মা। একা সে পঞ্চদশ সমকক্ষ এই বদনে তোমার বাবা বলে আমি তোমার অন্তর খেলে শীতল আমি তোর মুখ প্রাণে ছেড়ে আমি চম্পলায় বেঁচে আছি বাবু। একটি কথা বলবো তোকে। বলে জননী। তুমি পিতা তোকে সঙ্গে করে নিয়ে সে বাণিজ্য কারণে যাবে। পিতা আমাকে বলছে ও দক্ষিণ পাটনে বাণিজ্যে যাবে। ও জননী, তোমায় আমি কথা দিলাম অন্ধকার জমিতে একে এক করে পঞ্চদাদাকে হারিয়ে তোমার হৃদয় হয়েছে চলছে। তাই তোমার চরণ ধরে বলে বাবু, পিতাকে বুঝছে বলো আমি দক্ষিণ পাটনে যাব না। আমি বন্ধু, আমার কোনো পানি যাবে না গো। তুমি খানিকা বলো প্রভু, দাও তোমার পুত্রকে আমার করে অর্পণ করে। আমার কোনো যাবে না। ও যাবে না? না গো, তুমি আমার কোনোকে নিয়ে যেও না গো। তোমার কর্ম করে কোন এহেন মানুষ তরল করেছে এ আমি বিশ্বাস করি না। তাই আমি নিজেই দেখি কোলোকে আমি জিজ্ঞেস করি। পুত্র কুলবাণী পিতা পিতা সরগ পিতা সর্ব পিতেহি পরমং তপো পিতরি পিতি মা পর্ণ বিরন্ত সর্বদেবতা লহ দমে সত্য সত্য পুরা। আশীর্বাদ করে আমাদের রাজ্যাভিষেকের অধিকারী হয়ে চম্পকনগরের জল করে রাখতে পারো, এই আশীর্বাদ করি তোমার শিহর করে। সর্বত্র বলো তোমায় আমি চতুর্দশ বিদ্যায় পারদর্শী করেছি। সত্য বটে। একটি বিদ্যা বাকি রয়েছে পুত্র। একটি বিদ্যা আমার এখনো বাকি রয়েছে। বলেন বিদ্যা, সে বিদ্যা কি এমন বিদ্যা রয়েছে? আমরা হচ্ছে বনেকে নন্দন, সত্যই বলেছি। তাই আমাদের ব্যবসা বাণিজ্য করাই কর্ম। তাই মনে মনে স্থির করেছি তোমায় নিয়ে আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে যাব। পিতামহ, আপনার সেই বাক্য, সে উচিত বাক্য আমরা বনিস্তান্দন আমাদের ব্যবসা বাণিজ্য শেখা দরকার। কিন্তু পিতা আজকে দেখুন একটি ভালো রাত্রি বদলে পারেনি। মা আমার পঞ্চদাদা করতে করতে দিদি হয়েছে, পক্ষ প্লাবিত হয়েছে পিতা। আমি মনস্থির করেছি অন্তঃকর দিবসে হয়তো আপনার সঙ্গে আমার বাণিজ্যে যাওয়া হবে না। ও বুঝতে পেরেছি, তোমায় চতুর্দশ বিদ্যায় পারদর্শী করছি বলে আমি বুঝতে পারিনি
তোমার নিকটে তোমার মাতাই শ্রেষ্ঠ। জননী জনমা ভবিষ্যৎ সর্বাহত বিপদশী। মা হচ্ছে স্বর্গের সমতুল্য। আর পিতৃর কোনো নেই মূল্য। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাত্ম। পিতারে পিতা মা পরে পিয়ন্ত সর্বদেবতা। যদি আমি পিতৃবাক্য করে না পারি তাহলে আমার স্বর্গে কোন স্তর হবে না পিতা গো। তাই উভয়কে শান্তি দিবে। আমি তাই চেয়েছিলাম সিংহের পুত্র যেমন সিংহ হয়, তাই তুমি মাতৃ অঞ্চলে নেওয়া থেকে পিতৃ আজ্ঞা পালন করার জন্য চলো আমার সঙ্গে। এই মুহূর্তে আমি ওই যেন সপ্ততরী মদিকর আমার ওই যেন তরিপরে রয়েছে ফলমাল পরিপূর্ণ ৭০,০০০ মাল আমার নিয়ে আনন্দ চিত্তে দক্ষিণ পাড়া চলে যাবো বাণিজ্য। সত্য হবে, কিন্তু হয়তো আপনারা এই মনে হইলাস আমি পূর্ণ করতে পারবো না। বারংবার আমার অন্তরে আজ কুবাক্ষ গাইছে পিতা, আমি আপনার সঙ্গে দক্ষিণ পাটনে যেতে পারবো না। না বাবা, তুই যেতে হবে না বাবা। বুঝতে পেরেছি বৃদ্ধ পিতা বলে হয়তো আমার বাক্যকে তুমি লঙ্ঘন করবে, কিন্তু না, পিতা পুত্র যুদ্ধ হবে, রণ হবে। যদি রণে পরাস্ত করতে পারো তুমি আমায়, তাহলে আমি তোমার মাতৃ অঞ্চলে নিচে তোমায় ফেলে আমি একাকি শুনে যাব দক্ষিণ ভারত করে বাণিজ্য করার পরে। তুমি বলতে পারবে রাজা দশরথ পুত্র রামচন্দ্র অকারণে ১৪ বৎসরের জন্য অরণ্য মাছ হারে গেছিল। সে তো কোনোদিন বলে নাই পিতা নায়ক রামচন্দ্র তার পিতাকে আমি বিনা অপরাধে কেন যাবো অরণ্য মাছ হারে। তাহলে তুমি আমার রামচন্দ্রের মতো পুত্র নও। পিতা যুগে রামচন্দ্র আজ পিতৃবাক্য পালনের জন্য ১৪ বছর বনবাস গিয়েছিল বটে, কিন্তু পিতা বারংবার যত ওই মায়ের বদন পানে আমি দর্শন করি, ততবার যেন মানে মানে কেউ গাই যেন মায়ের অন্তর হইতে বলে মায়ের পুত্র যাস নদী দক্ষিণ বদনে, তাই আমি যদি পারবো না পারবো না পারবো না। অতি উত্তম, অতি উত্তম। তোমার মনে পড়ে তোমার মাথায় তোমার নিকটে শ্রেষ্ঠ পরশুরাম পিতৃ আজ্ঞায় তার মাকে কি করেছিল তোমার জানা নেই? পিতৃ আজ্ঞা পালনের জন্য পরশুরাম নিজের উদ্ধার দিয়ে মাতৃমস্তক ছেদ করেছিল। আমার পুত্র পরশুরামের মতো সত্য বলেছেন আপনি। একে এক করে আপনার কাছে হয়তো আমি পরিচিত হয়ে যাচ্ছি, কিন্তু কেন যেন আমার মন চাইছে না আপনার সঙ্গে দক্ষিণ বদনে বাড়িতে যাই। আমি ভেবে উঠে পারছি না পিতা, পিতা আপনার অভিলাষ পূর্ণ করতে আমি পারবো না। তুমি জ্ঞান রণে তুমি পরাস্ত হয়েছ, বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম আমার একাধিক পুত্র হয়তো মুখ আগ্নি করে আমার শেষ আমার সেই আশাকে পূর্ণ করবে, কিন্তু বুঝতে পেরেছি আমি একমাত্র সরকার গর্ভে তোমার হয়তো জন্ম হলেও আমি বুঝি তোমার পিতা বাক্য উচ্চারণ করতে বদল হইতে ঈশ্বর ও ভগবান তুমি ভক্তাঘাত করো, এই মুহূর্তে যেন আমার মৃত্যু পারলাম না তোমার সেই চরণ সেবা করতে না। তুমি আমার হাস্যদিনী পিতার সঙ্গে বিদায় দিয়ে দাও। কি বলছিস? 10 মাস করেছ, কত ব্যথা, কত কষ্ট, কত বেদনা পেয়ে এবং এই ধরার আলাদা তোমার ওই সুধা পান করে আমার জীবনকে বাঁচিয়ে রেখেছ।
যদি বেঁচে আসি দক্ষিণে পাটন হইতে তবে তোমার ওই লাগার আমি আমার মানব যেমন মাগো তোমার দুধে আমি হাস্যবদনে বিদায় দাও পিতৃষণে। আমি যদি ফিরে আসি মা তোমার ওই রাঙা শরীরকে সেবা করে আমার চলি মা তুমি
রাজেশ্বরী, তুমি না রাজমাতা, তোমার ওই কলঙ্কের হাত থেকে রক্ষার্থে আমি পিতার সঙ্গে যাবো। সনেকা, স্বেচ্ছায় তুমি যদি তোমার পুত্রকে আমার পূর্ণ না করো, তাহলে তোমার ওই হৃদপিণ্ডকে উৎপাদন করে ছিন্ন করে আমি আমার এই পুত্রকে দক্ষিণ আমি আমার নিজ কর্ণ করে স্তোলন করেছি। কারা জানো আমাদের ওই বাবা মায়ের বাধ্য করেছে, তাই অবিলম্বে ছুটে যাবি। যদি তারা মিত্র রূপে আসে, সুসম্মানে তাদের রাজপ্রাসাদে নিয়ে আসবি। আর যদি শত্রু রূপে আসে, যদি তারা শত্রু রূপে আসে, তাদের হস্তপদ সিদ্ধ করে কারাগারে নিক্ষেপ করে দিবি। আমি চললাম। অবিলম্বে ছুটে যাবে। আরে বাজাবে তো মিষ্টি করে বাজা, খুব সুন্দর বাজনা করে বাজা। তুমকা কিতুরি, তুমকা কিতুরি, তুমকা কিতুরি। না না না, দাঁড়ান দাঁড়ান, ও লোক লোক। আসতে তাই আসর মাঝে রতন মন্ডল আমার ভাই, চায়ের সম্পর্ক না ছায়ের সম্পর্ক। চায় আর ছাই দুটো একই রকম সবাই। তাই বাবলু মন্ডলের বৈবাহিক এত দূরের পর আমি কি করে যাই? একটি গান বলবো, গানের ছন্দে ছন্দে চলে যাবো। কি আর গান বলবো? দুঃখের গান বলবো না, সুখের গান বলবো, যেটা হোক একটা বলবো। কে গো দাঁড়াবো, একটু গো, একটু আরাম করো, আমি চলে যাবো। শ্বশুরে নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না। শ্বশুরে নামে হবে পরিচয়, শ্বশুরে নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না। বিহা কইরা কেউ ঘরে জামাই থাকবে না।
ঘরে যেমন ভিক্ষায় এতটি নৌকা রে, সারি সারি ভাবে এতগুলা নৌকা। না না না, আমাকে ডাকতে হবে। আরে কে আছে নৌকা নেবো? বাবু মহামাঝি হয়তো রাজ দরবার থেকে লোক এসেছে, বেশ তুমি আমাদের ডাকছে, আমি কি এগিয়ে যাবো? তুমি সারা দাও গিয়ে। ঠিক আছে। কি বলবো তোমাকে গো? বলছিল ব্যাপার হচ্ছে তোমরা এই দাদাভাই বাড়ি করেছো? হ্যাঁ, আমি ওই লাল বাবাই ঘাট করেছি। ওই লাল দাদাভাই? হ্যাঁ। শোনো, তাহলে বলো তোমরা মিত্র রূপে এসছো না শত্রু রূপে? লেখা রয়েছে লাল বাবাতে, লেখা রয়েছে যারা শত্রু রূপে আসবে তারা কালাদা আমায় আঘাত করবে। হ্যাঁ হ্যাঁ। আর যারা মিত্র রূপে আসবেই তারা লাল দাবায় আঘাত করবে। আমি বাবু লাল দাবাতে আঘাত করেছি। ও মানে আমরা এসেছি মিত্র রূপে। ওহো, তুমি তাহলে মানে কি তোমার বাবু আছে? হ্যাঁ, বাবু আছে। ও মানে তুমি চাকর? আমি চাকর। মানে তুমি কি চাকর বাবু? হ্যাঁ, আমি বাবুর কর্মচারী। কর্মচারী? আচ্ছা বাবু, হ্যাঁ বলো তো হ্যাঁ। তুমি কি এই রাজবাড়ির রাজকর্তা? না না, তাহলে কি? আমি রাজবাড়ির রাজভিত্ত। রাজভিত্ত? আরে বলিও কথা হলো, হ্যাঁ। ভিত্ত শব্দের অর্থ জানো? কি? যাহা ভিত্ত তাহাই চাকর। ও টাকা আবার নফল। একটাই? রাস্তা একটাই, তো বুলবুলি মোড় দিয়ে গেলে ওই 420 মোড় যাবে, সেতু মোড় হয়ে গেলে 420। তো বাবুকে ডাকবে মাঝে। হ্যাঁ, কে জানো? রাজবাড়ি থেকে রাজভিত্ত এসেছে। রাজমিত্র এসেছে। হ্যাঁ বাবু। প্রণাম হয় বাবু। আশীর্বাদ করি তোমার মা, কি চাল করে করুন বাবা। তাই আমি রাজদরবার থেকে এসেছি। ও,
তোমাদের মহারাজ প্রেরণ করেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আপনারা মিত্ররূপে এসেছেন। বেশ, মহারাজি বলো। ওই যে রাজভেট গুলো নিয়ে নাও। বেশ, আমি রাজভেট দিয়ে নিলাম। একটু বড় বিলম্ব হয়ে যায়, এখনো যেন কালদণ্ড আমার রাজদরবারে আসে নাই। কালদণ্ড এসে গেছে, এসেছে। আপনার বদনখানি যেন বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। নমস্কার। নমস্কার নমস্কার। পরিচিত মনে হচ্ছে। সত্য ইহা বিলক্ষণ। আপনি বুঝি কোটিশ্বর তনয়? আপনার মনে রয়েছে আমার পিতার সঙ্গে, আপনার পিতার সঙ্গে যখন বাণিজ্যে ভালো অবস্থায় আপনার নাম রাজা চন্দ্রকেতু, আমার নাম রাজা চন্দ্রধর। সত্য, সেই পিতৃ দ্বারা এই মিত্রদায় স্থাপন করা রয়েছিল। সত্যই বলেছেন। সেই অনুসরণ করে মিত্রবর আমি আপনার রাজ্য মাঝারি এসেছি বাণিজ্য করার পর। বাণিজ্য করবার তরে এতে করে কালদণ্ড আপনার একটু কম হলে আগিয়ে দিন। আচ্ছা বেশ, আপনি যখন পূর্বেই আমার পিতার সহিত আপনার পিতার মিত্রতা ছিল, তদরূপ আমরাও আগে মিত্রতা স্থাপনে অভিমুখ হব। বেশ, আসো। আলিঙ্গনে আবদ্ধ। আসুন। নমস্কার। নমস্কার বন্ধু। নমস্কার। কিছু বলবে বুঝি? হ্যাঁ, হ্যাঁ বলো। তোমাকে চিনি চিনি লাগছে। ও, আমাকে চিনি চিনি মনে হচ্ছে না। হ্যাঁ। আরে, ব্যাপার হচ্ছে আমি চিনি না, চিনির বেটে চিনি। ব্যাপার হচ্ছে তোমার নাম কি বন্ধু? আমার নাম ওগো, আমার নাম হলো ঢেকি। ওর নাম ঢেকি। আচ্ছা, কথা হলো হ্যাঁ। তুমি যে আমার নারী নক্ষত্র নিয়ে নিলে। আচ্ছা বন্ধু, তোমার নাম কিটা হলো ভালো? আমার নাম উপস্থিত নাম কি রাখি তাহলে আমি? উপস্থিত নাম আমার নাম হচ্ছে গোর। ও, আমার নাম ঢেকি, তোমার নাম হয়ে গেলে গো। তাহলে বিলম্ব আর সয় না, লড়াই কর অতি সত্য। কি কালদণ্ড? কালদণ্ড? লাগবে কেন? আরে তোরা করছিসটা কি? কেন আপনারা যে করলেন? আহা, আমরা যা করছি সে মতো কি তোরা করেছিস? আমরা মিত্রতা স্থাপনে আবদ্ধ হয়ে একে অপরকে আলিঙ্গন করেছি। ও, আপনারা আলিঙ্গন করেছেন আর আমরাও আলিঙ্গন করেছি। হ্যাঁ, আনন্দ করেছে, আনন্দ। বেশ মিত্রবর, মিত্রবর, আমার বিয়ের করে নেই প্রয়োজন। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি আপনার রাজ্য মাঝারে। সত্যই তাই আমি কিছু রাজভেট নিয়ে এসেছি, আপনার রাজ দরবারে দিয়ে যাব। আপনার রাজ্যের যদি প্রজাবিন্দু এসে তাদেরকে সেবন করিয়ে দেখবেন, তাদের যদি মনোনীত হয় তাহলে বলবেন আমার মিত্রবর এসেছে চম্পকনগর থেকে, চন্দ্রপতি সদাগর। বেশ, তাহলে আমি আগামী কর্ম থেকে আপনার রাজ্য মাঝারে বাণিজ্য করার আজ্ঞা আছে। অবশ্যই অবশ্যই। এটা কি? হ্যাঁ, এটা ভালো জিনিস। কি জিনিস এটা? এটা আমাদের দেশে বলে তিনতলা ফল। বাবা, কালদণ্ড ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, এমন কি? মানে আমরা গিয়ে 3 তলায় যাব থাকবো বাবু। হ্যাঁ, হতচ্ছাড়া। ওইটা কি তিনতলা মনে হচ্ছে তো? ওরে বাবা, এর নাম হলো নারকেল, নারকেল। ও, আচ্ছা 3 তলাটা কি করে হলো? কেউ না কেউ তো বাস করছে। এটি কোনো ঘর বাড়ি নয়, বসবাসের জায়গাও নেই। তাহলে 3 তলা হলো তলা ফল। হ্যাঁ, এটি হচ্ছে বৃক্ষ দ্বারা, এটি হচ্ছে একটি ফল। হ্যাঁ, এই উপর তলায় ছোবাটি রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় তলায় রয়েছে তার গাছের নাই দেখতে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে রয়েছে জল। জল বাবা, জল যখন আছে তখন নিশ্চয়ই মাছ আছে। এটা পুকুর
শ্বশুর? হলে হতে পারে। বাবু, ভালোই হলো, যখন কুটুম স্বজন আমাদের বাড়ি আসবে সত্যই আপনি আর আমি ঢুকে যাব। ওর ভিতরে ঢুকে যাবি? হ্যাঁ, দিয়ে শুনে আচ্ছা বল। তুই ছাত মাছ মেরে আরে হয়তো ছাড়া ওর মধ্যে কি দিব? জিলাপিটা দে। আরে বাবা তোর জিলাপি নেই নি আমি আছে আছে। তো তুই ছাত মাছ মেরে তো ঝোল ভাত খাওয়াতে পারবো। বেশ, আমরা খেয়ে যাবো বাবা, কিন্তু একটি কথা শোনো, এটির নাম অপর নাম হচ্ছে নারিকেল ফল। হ্যাঁ, এর মধ্যে রয়েছে সাদা সাদা শ্বাস। ওকে, ওকে বাড়ি কি করে মাছ থাকবে এর মধ্যে? এর মধ্যে আছে সাদা সাদা শাক। আরে বোকা মানে হ্যাঁ। যত মাছ ছিল হ্যাঁ। ওই সাথে খেয়া সাতপাত করে দিয়েছে। না না, এটি হচ্ছে একটি খাবার বস্তু ফল। এটি বড় সুস্বাদু। এটি জল রয়েছে, জল সেবন করলে পিত্তনাশ হয়। বড় সুস্বাদু ফল, তাই বড় যত্ন করে রেখে দাও। ঠিক আছে। মিত্র বল। আরে क्या আরেকটি রয়েছে এটি বুঝি আশ্চর্য বিষয়। আশ্চর্য বিষয়, এখন কি এটি খাবার বস্তু। এটিও খাবার বস্তু? হ্যাঁ, মিত্র বল, এটি কি এমন খাওয়ার বস্তু? এটি খাওয়া দাওয়া অন্তে মুখ হাত পর খলন করিয়া মুখে বহ করে দিয়ে চটপট করিলে আচ্ছা। মুখটা বড় প্রফুল্ল হয়। বেশ, হেন জিনিস আমার মাইকটা বন্ধ করে বাবু। হেন জিনিস আমার কল্পনায় কখনো আমি দেখি নাই। তবে এর নাম কি যদি একটু বলতেন মিত্র বল। এর নাম হচ্ছে তাম্বুল ক্ষীরা, অপর নাম হচ্ছে পান পাতা। বাবু, তাম্বু বল বাবা। তাম্বু বললো না? তাম্বু ভালো হয়েছে। আপনি আর আমি যখন শিকার করতে যাব, শিকার করতে যাব, যখন হাওয়া টাবা খাবো, হাওয়া হাওয়া না রে বাবা, কতবার বলেছি ওটি হাওয়া হাওয়া। পাশা পাশা আচ্ছা তারপরে বল। পাশা খাবো। হ্যাঁ। আর এই তাম্বুর মধ্যে বাম্বু লাগিয়ে দিব। বলে বাবা, এটি খাবার বস্তু, এটি খাওয়া দাওয়ার নিয়মাবলী রয়েছে। পাতা? হ্যাঁ, পাতা। আচ্ছা আচ্ছা, কিভাবে খেতে হবে? খেতে পেট পরিপূর্ণ করে ভক্ষণ করে নিলে, মুখ হাত প্রক্ষালন করিয়া মুখ গহ্বরে দিয়ে চর্পণ করিলে মুখটা বড়। কি রে? কাল বাবু, মনে গেল কি হয়েছে? খাওয়াতে বেঁচে গেছি। ও রে বাবা, কি হয়েছে? এটা খাওয়া যাবে না বাবু। কেন? খাওয়া দাওয়ার পরে মুখ হাত ধুয়ে মুখ হাত ধুয়ে মুখের মধ্যে 5 কেজি গোবর দিয়ে খেতে হবে। গোবর দিয়ে খাবে? বললেন তো আপনি। গোবর তো অনেক রকমের হয়, লক্ষ্মী গোবর দিয়ে তোমার খাওয়া বাবু, এই খাওয়া তা নয়। তুমি হচ্ছ রাজার সন্তান, মুখ গহ্বর অর্থাৎ মুখের গর্ত দিয়ে চর্পণ করে মানে চাবালে মুখটা সেই রসে সুস্বাদু হয়ে মনটা প্রফুল্ল হয়ে যাবে। কিন্তু এটাতে কি কি দিয়ে খেতে হবে? এতে খাবে? হ্যাঁ। এতে খাওয়ার নিয়ম বলে চুন, খোয়াল, সুপারি, লং, দরজা, জানলা। কি রে? মুখ ফাড়া গেল। আরে কি হয়েছে? মুখ ফাড়া গেল। মুখ না, ফেটে- বেঁচে গেছি। এটা খাওয়া যাবে না বাবু। কেন খাওয়া যাবে না? এর মধ্যে লাগবে চুন, খড়, সুপারি, দরজা, জানলা, রং গাড়ি, এলপি গাড়ি। এত গাড়ি নিয়ে কি খাওয়া যাবে বাবু? খাওয়া যাবে তো? হ্যাঁ? খাওয়া যাবে। ওরে বাবা, তা নয়। কি? এগুলো হচ্ছে মশলা। ও লং অর্থাৎ একটি হচ্ছে বৃক্ষের একটি ফল, জর্দা একটি মশলা, মশলা। চুন, সুপুরি, এতে কস্তুরি দিয়ে খেলে শরীরে বল প্রয়োগ হয়। ও তাই দিতে মিত্র বল, হ্যাঁ এমন আর কি উপঢৌকন আছে আপনার কাছে? আমার কাছে তরি ভরে অনেক বেশ, বেশ। রয়েছে, আমি আপনার রাজ দরবারে দিয়ে গেলাম। বেশ, আমি পরে দর্শন করে নেব। বেশ, তাহলে আমি বিশ্রাম
স্নান করবো না। অবশ্যই। আমি করি পরে রান্না বান্না সমর্পণ করে ভক্ষণ করে আমি বিশ্রাম যাব। বাবু আপনিও কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তায় অবাধে বাণিজ্য করবেন, সময় বিপদে পড়বে আর বাবুকে ইয়াদ করবে। এই হাবুছাড়া, ওনারা অন্য পরগনা থেকে এসেছে আমার এই পরগনায় বাণিজ্য করবার জন্য। হ্যাঁ। কাজেই লক্ষ্য রাখবি কোনো প্রকার যেন বিদ্রুপ না ঘটে। আমি তাই বললাম। সদা সর্বদাই তাদেরকে চোখে চোখে রাখবি। বেশ বেশ। বাবু এই, চোখে যদি রাখা যায় চোখটা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, দৃষ্টিপথে রাখতে বলেছি, তোকে চোখের পাতায় রাখতে ও, বলে। মানে দেখে থাকতে হবে। হ্যাঁ। এই কথা। তাহলে মিত্রবর বেশ। আমি আসি। আগামী কাল থেকে আমি সুপ্রভাতে উঠে আপনার রাজ্য মাঝারে বাণিজ্য করার আজ্ঞা। অবশ্যই বিদ্যমান, আপনার যা যাবতীয় দরকার আপনি কালদণ্ডকে বলবেন, সকল কিছু আয়োজন। বেশ। এসো বন্ধু। নমস্কার। বিশ্রাম করে এসো বন্ধু। আমি দেখে আসি কেউ আসলো নাকি। বড় আশা করে এসেছিস তুই ওই দক্ষিণ পেটের বাণিজ্যে। তোর বাণিজ্য আমি পূরণ হতে দেব না। তোকে পূর্বেই বলেছিলাম চাঁদ, একটিবার মা মা বলে দিয়ে আমার জল পুষ্প জল, তোকে আমি ক্ষমা করে দিব। কিন্তু না, তুই একটিবারই নয়, তুই বারবার যেন আমায় করেছিস শত শত অপমান। তবে না, এভাবে না, আমি এই মুহূর্তে চন্দ্রকে দিকে স্বপ্ন দেব, করবো আমি চন্দ্রকে সেই দুর্দশা। তিলে তিলে আমি বুঝিয়ে দেবো চাঁদকে যে মানব হয়ে দেবীর সাথে পাঠ করার শাস্তি। ও যেন চন্দ্রকেতু, আজ বড় আশা করে তুমি শুয়ে আছো ওই স্বর্ণ পালঙ্কে। তোমার রাজ্যে যেন 700 ডাকাতের সর্দার প্রবেশ করেছে। তারা তোমার রাজ্যকে লুটপাট করে নিয়ে যাবে এবং কি যা যা দিয়েছে বিস্ফল, সেটি হচ্ছে বিস্ফল। আর যে পান দিয়েছে সেটি হচ্ছে বিষপাতা। তাকে অতি শীঘ্রই হাতে পায়ে শীতলিত করে তাকে 22 মনের পাথর চাপা দিয়ে কারাগারে বন্দী করে। যাদের শহীদ তুই বাণিজ্য করতে চলেছিস তারা কেউ অন্য নয়, 700 ডাকাতের সরকার। না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করতে চাই না। তাই তো হ্যাঁ, বলে বলেছে আমার সেই প্রিয় কালদূতকে দিয়ে আমি পুনর্বার তাদের আমার এই রাজ কারাগারে তাদের নিক্ষেপ করা। শুধু কি তাই, 700 ডাকাতের সর্দার যারা, শুধু তাই নয়, কারাগারে নিক্ষেপ করে তাদের পক্ষে 80 মনের পাথর চাপা দিয়ে দিল। কোথায় কোথায় রে কালদণ্ড? সুপ্রভাতে কে যেন এসে আমার কর্ণকোহরে বলে গেল, ওরে ওরে চন্দ্রকেতু, নিশ্চিন্তে রয়েছিস বললেন পালঙ্কে। তোর সঙ্গে যারা মিত্রতা করতে এসেছে তারা কেউ মিত্র নয়,
700 ডাকাতের সর্দার। ডাকাত! তো বাবু আপনি আমায় আদেশ করুন। কি করবো? তাদেরকে হাসপাতালে শিক্ষিত করে নিয়ে এসে ওই রাজ কারাগারে নিক্ষেপ করবি। শুধুই তাই নয়, তবে বলে দিই তোকে, হ্যাঁ, কারাগারে নিক্ষেপ করে 80 মনের পাথর ওদের পক্ষে চাপা দিবি। ঠিক আছে বাবু, আপনার কথা মতো আমি এই মুহূর্তে গিয়ে তাদের হাতে পায়ে শৃঙ্খলিত করে আমি নিয়ে এলে কারাগারে নিক্ষেপ করবো। আমি দেখতে চাই যাবো চাবুকে লাগাতে তাদেরকে আমি চাপকে সত্যই বলেছিস কামদেবকে। তুই যদি হেন কাজ করতে পারিস তবে আমার গলের মতির মালা আমি তোকে উপহার করে দেবো। বাবু আমি এই মুহূর্তে যাবো। অবিরামী যাবে না। রাজা চন্দ্রকেতুর গর্জনা এসে ডাকাতি। ওরে চন্দ্রধর মূর্খ! একে মাগে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নয় প্রাণ বোধে শেষে। এরা 700 টাকাতে সত্তা, এদের সাজা হচ্ছে চাবু। না না না, আমি আমি তাড়াতাড়ি যাই। চালিয়ে দিই। ওকে মানে বম যদি লাগতো আমি হয়ে যেতে মানুষ বম। ও লো 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 একবার বম কি করি, ফুসলিং ফাসলিং তলিয়ে যেতেই হবে। তাই তার মধ্যে ধার দিলাম, কিন্তু ধারটা ঠিকঠাক হলো কিনা একটু সম্মুখে যে কলার গাছ আছে সেই কলার গাছটা আমি একটু চোখতে দেখি। ওকে মাগরে বেঁচে গেলাম একদম ভাব। আরে স্বর্গে বাস, না না স্বর্গে বাস খাচ্ছেন একেবারে এক কোপে নাই করে দিল। যেই করে হোক ফুসলে ফাসলে একে লিয়া যেতেই হবে। না না না, দেখি আর কত কি আছে। শিবগর, তোমার ওই পিস্তলের গুলিগুলো ঠিকঠাক চলছে কিনা দেখেন। পুস্তুল সকলের বাচ্চা গেল, না খেয়ে হরি বাচ্চা গেল আমার। ও লো লো বলো তো, যদি লাগতো গুলি আমি আর এই ছাত্রের মনে থাকতাম না, চলে যেতাম সজায় এই লাইন ধরা বুলবুলি। না না না, সেই করে হোক খুশিলে হাসলে দিয়ে কাটিয়ে হবে। আরে শোনা, হ্যাঁ হ্যাঁ, এই ভর দুপুরে কি মনে করে এসেছো? আসলাম তোমাদেরকে দেখতে এলাম। ও তাই দুপুরের রান্না আমাদের খুব ভালো হয়েছে। এসো নৌকাতে বসে সবাই মিলে ওরে সর্বনাশ, রান্না বান্না আমাকে কাজবে কেটে খাবে ডাকাত। তাই রান্না বান্না খাবে কে? রাজেশ খান্না। আমি খাবো না। আরে ভালো পোল্ট্রির মাংস হয়েছে। এসো। বলছি হ্যাঁ, আমরা নিরামিষ খাই তো, তাই ওই আমিষ খাই না, পোল্ট্রি হচ্ছে নিরামিষ। মাংস, হ্যাঁ মাংস আমার বংশতেই খাই না। এই আমাকে মাংস করবে দিয়ে খাবে আর কত করে চক। মাংস মাংস খাই না বন্ধু। বড় বড় রসগোল্লা রয়েছে, মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মিষ্টি। ওই যে বম বম বম, এই বম খাওয়াবে। ওই যে বালুর বম। বন্ধু বলো, মিষ্টি তো আমার পুষ্টিতে খাই না। মিষ্টি খাও না? সুগার আছে?
শাস্ত্রী করে এসেছো? বাবু আছে বাবু? মহারাজে, হ্যাঁ বাবা, কে আছে? ওই তো কালদণ্ডে এসছে। কালদণ্ড। হ্যাঁ বলেন বাবু। বাহ, কি মনে করে ছুটে এসেছো বাবা? এই তো চলে এলাম। ভালো আছিস রে সোনা? থাক। ও হলো হলো। তো, বাবু ভালো আছেন? ভালো রয়েছি তো। চলে এলাম আপনাদেরকে না দেখতে পেয়ে আমার মনটা বিচলিত হয়ে উঠল। বিচলিত হয়ে উঠছে। তাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। বাহ, ধন্যবাদ। বড় দায়িত্বশীল তুমি। দায়িত্ব দায়িত্ব আমাকে নিভাতেই হবে। যেমন মন্ত্রীর দায়িত্ব, যেমন এমএলএ এর দায়িত্ব, ও, সব দায়িত্ব সেই রূপ আমার উপর সব ফেলে দিয়েছে দায়িত্ব। তোমার দায়িত্ব। বাহ, দায়িত্বশীল। তাই হ্যাঁ, হ্যাঁ, বলো। আপনারা আসুন নিচে। নিচে আসবো? এসো, মূল্যবান। হ্যাঁ এলাম। বলছি আপনারা ওই একই জায়গায় তো? আমরা একই রাজ্যের মানুষ। বলছি যে আপনারা যখন এসেছেন আমার বড় আশা আপনাদেরকে কিছু দাও, মানে আমার মন থেকে চাইছে আপনাদের বস্ত্র তো এই ও পোশাক বানাবে? হ্যাঁ, এইদিকে আসবো। বেশ, বন্ধু, এটা কি করছো? কিছু করিনি, কি হচ্ছে? অ্যাডজাস্ট করছি অ্যাডজাস্ট। কিন্তু তুমি যে বেঁধে দিয়েছো আমাদেরকে। না না ভাবিনি, বাঁধনি? এটা অ্যাডজাস্ট করছি। আপনারটা কত সুন্দর ফুটছে আর এদিকে ঢুকছে। বাধা ধরিয়ে বসে কাছে অসহজ দেখে যাও। এই তো বুঝি চলে এসেছে কালদণ্ড। কোথায় কোথায় এনেছিস? এনেছিস কালদণ্ড? এনেছিস ওই 700 টাকা দিয়ে সরকারকে তুই এনেছিস? তোর জন্য আমি মতির মালা এনে রেখেছি। ওই কালদণ্ড, কোথায় গেলি বাবা তুই? ওই তো চাবুক দিয়ে চাপকে দিবি। ছাড়া অসভ্য বাবু, তোকে চাবুক চালাচ্ছে বলেছি, সেই বলে কি আমাকে? না বাবু, আপনি সামনে চলে এসছেন তাই এমন করে মারবে, চাবুক লাগাতে চাপতে সোজা করে দেবে। তোকে মনে হচ্ছে চন্দ্রকেতুর একনিষ্ঠ মিত্র, কিন্তু আমাকে এখন এর চোখে ঘড়িওয়ালা হলদিওয়ালাকে চিনেন? সেটা আবার কি? একটা হলদিওয়ালা ছিল, এরকম ভাবে যায়। বেশ বাবা।